শুনুন, যদি আপনি পশ্চিমবঙ্গের একজন ভূমিহীন কৃষক হন তাহলে এই খবরটা আপনার জীবন বদলে দিতে পারে। সরকারের নতুন ঘোষণায় আপনি বছরে ৪,০০০ টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাবেন, কোনো জমি না থাকলেও। এই অবিশ্বাস্য সুযোগ মিস করবেন না, কারণ এটা শুধুমাত্র যোগ্যদের জন্যই চালু হয়েছে এবং এখনই আবেদন করলে আপনি প্রথম লিস্টে নাম তুলতে পারবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট এবং সরকারি স্কিমের খবর সবার আগে পেতে এখনই চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেল আইকন চাপুন যাতে কোনো ভিডিও মিস না হয়, এবং কমেন্ট সেকশনে লিখুন যে আপনি এই স্কিমের জন্য যোগ্য কিনা বা আপনার এলাকায় কিভাবে এটা চলছে। আপনার কমেন্টগুলো আমাদের পরের ভিডিওতে ফিচার করব। এখন আসুন বিস্তারিত জানি এই নতুন আপডেটটা কি। কারণ পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে এবার একটা বিপ্লবী পরিবর্তন এসেছে, যা লক্ষ লক্ষ ভূমিহীন কৃষকের জীবনকে সহজ করে তুলবে। আগে এই প্রকল্পটা শুধুমাত্র যাদের নিজস্ব জমি ছিল তাদের জন্যই ছিল। তারা বছরে ২,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত সাহায্য পেতেন, কিন্তু যারা দিনমজুর হিসেবে অন্যের জমিতে চাষ করে খান তারা বাদ পড়ে যেতেন। কিন্তু এবারের অন্তর্বর্তী বাজেটে মুখ্যমন্ত্রী একটা বিশেষ উপহার ঘোষণা করেছেন, যাতে এই ভূমিহীন কৃষকরাও এই প্রকল্পের আওতায় আসতে পারেন এবং বছরে মোট ৪,০০০ টাকা পাবেন, যা দুটো কিস্তিতে ভাগ করা হবে। প্রত্যেক কিস্তি ২,০০০ টাকার। এটা শুধু টাকার সাহায্য নয়, বরং এটা তাদের জীবনযাত্রার মান উন্নয়নের একটা বড় পদক্ষেপ। কারণ এই টাকা দিয়ে তারা বীজ কিনতে পারেন, সরঞ্জাম কিনতে পারেন অথবা পরিবারের অন্যান্য খরচ চালাতে পারেন, যা তাদের অর্থনৈতিক স্বাধীনতা দেবে। এখন প্রশ্ন হলো, এই সুবিধা কারা পাবেন? তো সরকার কয়েকটা স্পষ্ট শর্ত রেখেছে যাতে শুধুমাত্র যোগ্য ব্যক্তিরাই এটা পান এবং কোনো অপব্যবহার না হয়। প্রথম শর্তটা হলো, আপনাকে অবশ্যই ভূমিহীন কৃষক হতে হবে, মানে আপনার নামে কোনো জমি নেই কিন্তু আপনি চাষবাসের কাজে জড়িত থাকবেন, যেমন অন্যের জমিতে দিনমজুরি করে চাষ করা, ফসল তোলা, জল দেওয়া বা এরকম কোনো কৃষি সম্পর্কিত কাজ যা আপনার প্রধান উপার্জনের উৎস। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সরকার চায় যাতে শুধুমাত্র সত্যিকারের কৃষকরাই এই সাহায্য পান, না যে কোনো শহুরে ব্যক্তি যার চাষের সাথে কোনো সম্পর্ক নেই। দ্বিতীয় শর্ত হিসেবে আপনাকে চাষবাসের কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে, মানে আপনার দৈনন্দিন জীবনে চাষের কাজ থাকবে, যেমন ধানের চাষ, সবজি চাষ বা ফলের বাগানে কাজ করা। এখানে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি নিয়মিত এই কাজ করেন, যাতে সরকারি অফিসাররা যাচাই করতে পারেন। উদাহরণস্বরূপ, যদি আপনি একটা গ্রামে থাকেন এবং স্থানীয় লোকজন জানেন যে আপনি অন্যের জমিতে কাজ করেন, তাহলে সেটা সহজেই প্রমাণিত হবে। তৃতীয় শর্তটা হলো বয়সের সীমা, যা নির্ধারণ করা হয়েছে ১৮ বছর থেকে ৫৯ বছর পর্যন্ত। মানে যদি আপনার বয়স ১৮ বছরের কম হয় তাহলে আপনি যোগ্য নন, কারণ এটা প্রাপ্তবয়স্কদের জন্য, এবং ৬০ বছরের ওপরে হলে অন্যান্য স্কিম যেমন পেনশন স্কিমের আওতায় আসতে পারেন। কিন্তু এই প্রকল্পটা কর্মক্ষম বয়সের কৃষকদের জন্য, যারা এখনও সক্রিয়ভাবে কাজ করছেন। এই বয়সের সীমা রাখার কারণ হলো যাতে সাহায্যটা তাদের কাছে পৌঁছায় যারা সত্যিই চাষির কাজ করে পরিবার চালান এবং ভবিষ্যতে আরও উন্নতি করতে পারেন। চতুর্থ শর্তটা খুবই স্পষ্ট, যে আপনার নাম এখনও কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত না হয়ে থাকলে তবেই আপনি নতুন করে আবেদন করতে পারবেন। মানে যদি আপনি আগে থেকেই এই প্রকল্পের সুবিধাভোগী হন তাহলে আপনাকে নতুন করে আবেদন করার দরকার নেই, কারণ আপনি ইতিমধ্যে সাহায্য পাচ্ছেন। কিন্তু যারা ভূমিহীন হয়েও আগে বাদ পড়েছিলেন তারা এখন এই সুযোগ নিতে পারবেন। এই শর্তগুলো পূরণ করলে আপনি নিশ্চিতভাবে ৪,০০০ টাকা পাবেন, যা আপনার জীবনে একটা বড় সাহায্য হবে, বিশেষ করে যখন চাষের খরচ বাড়ছে এবং ফসলের দাম স্থির নয়। এখন আসুন জানি কিভাবে আপনি এই প্রকল্পের নাম তুলবেন এবং আবেদন করবেন। কারণ এটা খুব সহজ প্রক্রিয়া, যাতে কোনো অনলাইন ঝামেলা নেই, বরং অফলাইনেই সবকিছু সম্পন্ন হবে, যা গ্রামীণ এলাকার লোকজনের জন্য সুবিধাজনক। সরকার দুটো প্রধান পদ্ধতি রেখেছে আবেদনের জন্য। প্রথমটা হলো দুয়ারে সরকার ক্যাম্প, যা বিভিন্ন গ্রামে এবং ব্লকে নিয়মিতভাবে হয়, যেখানে সরকারি অফিসাররা আসেন এবং বিভিন্ন স্কিমের আবেদন গ্রহণ করেন। আপনি সেখানে গিয়ে বলুন যে আপনি কৃষক বন্ধু প্রকল্পের ভূমিহীন ক্যাটাগরিতে আবেদন করতে চান। তাহলে তারা আপনাকে একটা ফর্ম দেবেন যা আপনাকে পূরণ করতে হবে। আপনার নাম, ঠিকানা, বয়স, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, আধার কার্ড নম্বর এবং চাষের কাজের প্রমাণ, যেমন স্থানীয় পঞ্চায়েত থেকে সার্টিফিকেট বা অন্য কোনো ডকুমেন্ট যা দেখায় আপনি চাষে জড়িত। এই ফর্ম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র যেমন আধার কার্ড, ভোটার আইডি, ব্যাংক পাসবুকের কপি জমা দিলেই আপনার আবেদন সম্পন্ন হয়ে যাবে, এবং তারা আপনাকে একটা রিসিপ্ট দেবেন যা আপনি রেখে দিন ভবিষ্যতে যাচাইয়ের জন্য। দ্বিতীয় পদ্ধতিটা হলো সরাসরি কৃষি অধিকর্তা অফিসে যাওয়া, যা আপনার ব্লক লেভেলে থাকে। সেখানে গিয়ে একইভাবে ফর্ম নিন, পূরণ করুন এবং জমা দিন। এখানে অফিসাররা আপনাকে গাইড করবেন যাতে কোনো ভুল না হয় এবং আপনার আবেদন সফলভাবে গ্রহণ হয়। আবেদন করার পর সরকারি টিম আপনার ডিটেলস যাচাই করবে, যেমন আপনার জমি নেই কিনা, আপনি চাষে জড়িত কিনা এবং বয়স ঠিক আছে কিনা। যাচাই সফল হলে আপনার নাম লিস্টে উঠবে এবং পরের কিস্তি থেকে টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে, যা সাধারণত খরিফ এবং রবি মরশুমের সময় দেওয়া হয়। এই প্রকল্পটা শুরু হয়েছে যাতে কৃষকদের অর্থনৈতিক সুরক্ষা দেওয়া যায়,
বিশেষ করে যখন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা বা খরা হয় তখন এই টাকা তাদের সাহায্য করে। উদাহরণস্বরূপ ধরুন, আপনি একজন ৩৫ বছরের ভূমিহীন কৃষক যিনি অন্যের জমিতে ধান চাষ করেন। আপনার কোনো জমি নেই, কিন্তু আপনি নিয়মিত কাজ করেন। তাহলে আপনি যোগ্য এবং এই ৪,০০০ টাকা দিয়ে আপনি নতুন সরঞ্জাম কিনে আরও ভালো উপার্জন করতে পারবেন। অথবা যদি আপনি একজন মহিলা কৃষক হন যিনি সবজি চাষে সাহায্য করেন, তাহলে আপনিও এই সুবিধা পাবেন, কারণ এই প্রকল্পটা লিঙ্গ নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত। এবার এই আপডেটটা কেন এত গুরুত্বপূর্ণ তা বুঝুন। কারণ পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ ভূমিহীন কৃষক আছেন যারা দারিদ্র্যের সাথে লড়াই করছেন, এবং এই সাহায্য তাদের পরিবারের শিক্ষা, স্বাস্থ্য এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে। সরকারের এই পদক্ষেপটা কৃষি অর্থনীতিকে শক্তিশালী করবে, কারণ আরও লোকজন চাষে উৎসাহিত হবে এবং উৎপাদন বাড়বে, যা রাজ্যের সামগ্রিক উন্নয়নে সাহায্য করবে। যদি আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প না হয়, তাহলে আপনি স্থানীয় পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন। তারা আপনাকে পরবর্তী ক্যাম্পের তারিখ বলে দেবেন, অথবা কৃষি অফিসে সরাসরি যান। আবেদনের সময় কোনো ঘুষ বা অতিরিক্ত টাকা দেবেন না, কারণ এটা সম্পূর্ণ ফ্রি প্রক্রিয়া। এবং যদি কেউ টাকা চায়, তাহলে আপনি অভিযোগ করুন সরকারি হেল্পলাইনে, যা 1800 নম্বরে পাওয়া যায়। এই প্রকল্পটা অন্যান্য স্কিমের সাথে যুক্ত করা যাবে। যেমন যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডার বা অন্য কোনো সাহায্য পান, তাহলে এটা তার সাথে অতিরিক্ত হবে না যে এটাকে প্রভাবিত করবে। এখন যদি আপনার মনে প্রশ্ন হয় যে টাকা কবে আসবে, তাহলে বলি যে বাজেট ঘোষণার পর থেকে এটা চালু হয়েছে, এবং পরের কিস্তিতে যারা আবেদন করবেন তারা পাবেন। সাধারণত জুন, জুলাই এবং ডিসেম্বর, জানুয়ারিতে কিস্তি আসে, কিন্তু সঠিক তারিখের জন্য আপনি কৃষি অফিসে চেক করুন। এই আপডেটটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য, যারা রাজ্যে থাকেন এবং ভোটার লিস্টে নাম আছে। যদি আপনি অন্য রাজ্য থেকে এসে চাষ করেন, তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি এখানকার স্থায়ী বাসিন্দা। এই স্কিমটা সরকারের কৃষি উন্নয়নের অংশ, যা ফসল বীমা, সেচ ব্যবস্থা এবং অন্যান্য সাহায্যের সাথে যুক্ত। তাই যদি আপনি যোগ্য হন, তাহলে দেরি না করে আবেদন করুন, কারণ লিস্ট পূর্ণ হলে পরে অপেক্ষা করতে হতে পারে। এই ভিডিওটা দেখে যদি আপনার উপকার হয়, তাহলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধু-বান্ধবদের সাথে, যাতে তারাও এই সুযোগ নিতে পারেন। পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা কী। ধন্যবাদ। If you've just received something in the mail from Social Security and you're wondering why it's such a big deal right now, stick around because this could be connected to the $2,000 payments everyone's talking about, and you definitely don't want to toss it. Hit that subscribe button and turn on notifications so you never miss an update on these potential relief checks, and drop a comment below letting me know if you've already opened your envelope and what it showed. Okay, let's dive right in. In January, Social Security sent out your SSA 1099 form, which details the total benefits you received in 2025. It's available digitally in your My Social Security account if you're set up for online notices, or you probably got the paper version by mail. Even if you never file taxes or think this doesn't apply to you, hold on to it tightly because this document proves your exact Social Security income for last year, and it might become crucial soon. Lawmakers are actively discussing a second major reconciliation bill similar to the big tax cut package from last summer that led to massive refunds for many people. Progress needs to happen quickly, possibly wrapping up by late spring or early summer, and this could be the perfect vehicle to include the $2,000 dividend or stimulus-style payment the president has been pushing hard. He's mentioned it repeatedly since late last year through recent interviews, emphasizing it would go to American citizens, especially middle and lower-income folks, funded potentially through tariff revenues or other means. He's even suggested it could happen without needing full congressional approval in some cases. The timing feels right for adding it to reconciliation since it's a fast-track process. Adding to the intrigue, there's been controversy around the IRS reportedly sharing certain taxpayer information with ICE for immigration enforcement purposes, which raised eyebrows about data handling and priorities on verifying citizenship and focusing benefits on Americans. With all the focus on raids, border security, and making sure payments reach the right people, speculation is growing that any future $2,000 distribution might require filing a tax return to confirm eligibility and citizenship details, something that's not usually needed for these kinds of direct payments since agencies already have your income data. But given the current administration
administration's emphasis on Americans first and ensuring only eligible citizens receive funds, that SSA 1099 becomes your key proof of income from Social Security when preparing any return, if that's the route they choose. It's not guaranteed they'll require filing. We've seen in the past that direct deposits often happen automatically, but with these new dynamics around immigration enforcement and reconciliation packages, it's smart to keep that form safe and double-check its accuracy. The president has doubled down in recent talks, like that lengthy interview where around the 17 to 19-minute mark he touched on the dividend idea again, so the conversation isn't dying down. We still don't have concrete details on timing, exact eligibility, or if it'll definitely happen this year, but the signals keep pointing towards sometime in 2026. Bottom line, don't throw away that SSA 1099. Treat it as official documentation that could help you act quickly if filing becomes part of the process. I'll keep tracking every development and bring you more specifics as they emerge, including any fresh announcements. If this info helps, give the video a thumbs up, share it with anyone on fixed income who might need to hear this, and comment your thoughts or questions below. Let's discuss what you're seeing in your own mail. Thanks for watching, stay tuned for updates, and I'll catch you in the next one.